অশান্ত মণিপুরকে শান্ত করতে এবার একটা প্ল্যান তৈরি করছে স্বরাষ্ট্র মন্ত্রক এবং আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু মণিপুর শান্ত হয়ে যাবে এমনটাই কিন্তু দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আরএসএস এর একটা যে পদক্ষেপ ছিল এই মণিপুরকে শান্ত করার ক্ষেত্রে, তাহলে কি সেই দিকেই এবার পা বাড়াচ্ছে? কথা বলবো আমাদের চিফ এক্সিকিউটিভ এডিটর বিধিন সরকারের সঙ্গে। বিধিন, ঠিক কি প্ল্যান রয়েছে, আগামী দিনে কি পথে এগোতে চায় স্বরাষ্ট্র মন্ত্রক? দেখো, প্রথমে সুমন্ত বলবো যে উত্তর পূর্ব ভারতের এই রাজ্যটি অর্থাৎ মণিপুর আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখবো গত 14 মাস ধরেই কিন্তু অগ্নিগর্ভ পরিস্থিতি। একদম 1 বছরের ওপর থেকেই এই ধরনের পরিস্থিতি হয়ে রয়েছে উত্তর পূর্ব ভারতের এই রাজ্যটিতে। তার মধ্যেই আমরা দেখলাম লোকসভা নির্বাচন, এবং সেই লোকসভা নির্বাচনে মণিপুরের বেশ কয়েকটি জায়গায় আমরা দেখেছি যে ভোট বয়কটের ডাক হয়েছে, ভোটের দিন হিংসা হয়েছে। এই ছবিগুলো কিন্তু আমাদের সামনে উঠে এসেছে। এবং আমি একটু দর্শকদের মনে করিয়ে দেবো যে গত 10ই জুন খোদ মুখ্যমন্ত্রী বীরেন সিং এর কনভয়ে কিন্তু হামলা চালিয়েছিল সশস্ত্র জঙ্গি সংগঠন, এবং লক্ষ্য এর তীর গিয়েছিল কুর্মী যে জঙ্গি সংগঠন রয়েছে তার দিকে। সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে কি এমন পরিস্থিতি হলো যেখানে দাঁড়িয়ে মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং তিনি দাবি করলেন গতকাল যে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে এই অগ্নিগর্ভ অশান্ত মণিপুর শান্ত হয়ে যেতে চলেছে, এবং সেই লক্ষ্যেই নাকি বর্তমান কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর 3য় বারের যে সরকার ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, সরকার চালাচ্ছে, সেই নরেন্দ্র মোদীর সরকার নাকি মণিপুর অশান্ত মণিপুর অগ্নিগর্ভ মণিপুরকে শান্ত করতে একটি নীল নকশা তারা ইতিমধ্যেই প্রস্তুত করে ফেলেছে বলে বীরেন সিং দাবি করেছে। এবং সেই নীল নকশা কিন্তু মনে করা হচ্ছে যে একদমই ঠিক আরএসএস অর্থাৎ সংঘ পরিবার যে পদ বা যে নির্দেশিকা তারা সাংগঠনিক ভাবে দিয়েছিল সেটাকে মাথায় রেখেই মনে করা হচ্ছে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার তারা একটি নীল নকশা তৈরি করেছে, এবং সেই নীল নকশা তৈরি হয়ে যাওয়াতেই সেই আভাস বা সেই সবুজ ইঙ্গিত পাওয়ার পরই কিন্তু মণিপুরের মুখ্যমন্ত্রীর গলাতে আমরা গতকাল শুনতে পেলাম এই একটি দাবি, যেখানে তিনি করছেন যে আগামী একদম সময় বেঁধে দিচ্ছে। সুমন্ত, এই জায়গাটা একটা বিশেষ তাৎপর্য রয়েছে, একদম 2 থেকে 3 মাস। এটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ যে নীল নকশা হয়তোবা সেইভাবেই তৈরি হয়েছে যার সবুজ সংকেত রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে বীরেন সিং এর কাছে এসেছেন, এবং সেই জায়গায় দাঁড়িয়েই তিনি একটা সময় বেঁধে দিয়ে নির্দিষ্ট একটা 2 থেকে 3 মাসের মধ্যে সময় বেঁধে দিয়ে বলছেন যে যে মণিপুর রাজ্য, যে উত্তর পূর্ব ভারতের এই মণিপুর রাজ্যটি বিগত 14 মাস ধরে অশান্ত, বহু বিতর্ক তৈরি হয়েছে, প্রায় প্রতিদিন একটা সময় মণিপুর সংবাদের শিরোনামে উঠে আসছিল সারা ভারতের জাতীয় সংবাদ মাধ্যম থেকে আঞ্চলিক সংবাদ মাধ্যমের খবরের পাতায়। সেই জায়গায় দাঁড়িয়ে এই নীল নকশা আগামী 2 থেকে 3 মাসের মধ্যে অশান্ত মণিপুরকে শান্ত করে দেবে এমনটা যে দাবি, এবার কিন্তু ওয়াকিবহাল মহল তাকিয়ে থাকবে সেই আগামী 2 থেকে 3 মাসের মধ্যে তার কি রেজাল্ট আছে সেই দিকে। বিধির এই জায়গাতে আমি একটি প্রশ্ন রাখতে চাইবো তোমার কাছে। লোকসভা নির্বাচনে আমরা দেখলাম এবার বিজেপি যখন তাদের এক্সপেক্টেড রেজাল্টটা পেল না, তারপর থেকে কিন্তু আরএস এর পক্ষ থেকে একটা চাপ তৈরি করা হচ্ছে। এতদিন আমরা দেখে এসেছি যে মোদী সরকার, নরেন্দ্র মোদী তার নিজের মতন করে কিন্তু সরকার চালিয়েছেন, তার নিজের ইচ্ছে মতন নিজের ভাবনায় কিন্তু চালিয়েছেন, সেখানে অমিত শাহ একটা যোগ্য সঙ্গত ছিল। এবার আমরা দেখলাম আরএসএস কিন্তু চাপ দেওয়া শুরু করেছে লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর থেকে। তাহলে কি এবার সরকারে আরএসএস এরও একটা কোনো ভূমিকা থাকবে? দেখো, একদমই তুমি ঠিক জায়গাটা ধরেছো। বিষয়টা হলো যে বিজেপির আতুরঘর কিন্তু সংঘ পরিবার, এটা আমরা সকলেই জানি। এবং একদমই ঠিক যে বিগত 10 বছর আমরা নরেন্দ্র মোদীর মুখে কিন্তু আমি
এই আমিত্ব ভরা ভাষণ, আমিত্ব ভরা একটা আত্মতুষ্টির সুর সবসময় শুনতে পেয়েছি। কিন্তু বর্তমানে যে লোকসভা নির্বাচন অতি সম্প্রতি শেষ হয়েছে, সেই লোকসভা নির্বাচনে সারা ভারতে যেমন ধাক্কা খেয়েছে, কিছুটা দক্ষিণ ভারত বা দক্ষিণ পূর্ব ভারতে যে কিছুটা সামলালেও আমরা যদি দেখি উত্তর ভারত, মধ্য ভারত, উত্তর পশ্চিম ভারত এবং এই উত্তর পূর্ব ভারত, যেখানে আসামের মুখ্যমন্ত্রীকে সামনে রেখে একটা সাংগঠনিক জোয়ার আনতে চেয়েছিল বিজেপি, মানে হেমন্ত বিশ্ব শর্মাকে সামনে রেখে, সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু এই যে উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলের যে আসনগুলো, সেদিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে ত্রিপুরার দুটি লোকসভা কেন্দ্র এবং অসমের 11টি লোকসভা কেন্দ্র ছাড়া বাকি উত্তর পূর্ব ভারতের কিন্তু ব্যাপক ধাক্কা খেয়েছে বিজেপি। সেই জায়গা এবং সারা ভারতের যেটা বলছিলাম, মধ্য ভারত, গোবলায় যেটাকে বলা হয়ে থাকে, পশ্চিম ভারত, উত্তর পশ্চিম ভারত, মহারাষ্ট্র, এই যে জায়গাগুলো বিস্তীর্ণ জায়গা যেগুলো বিজেপির গড় বলে পরিচিত ছিল, সেই জায়গাগুলোতে কিন্তু জোর ধাক্কা খেয়েছে বিজেপি। এবং তারপর থেকেই এই আরএসএস কিন্তু আবার মাঠে ময়দানে নেমে পড়েছে। তার কারণ আরএসএস যে ভাবধারায় চলে, আরএসএস যে ভাবধারা বিশ্বাস করে, সেটাকে কিন্তু আরএসএস এর ভাবধারা এবং বিশ্বাসকে বাস্তবায়িত করার জন্যই তার রাজনৈতিক মঞ্চ গঠিত হয়েছিল ভারতীয় জনতা পার্টি। সেই জায়গায় দাঁড়িয়ে আরএসএস বুঝতে পারছে যে বিগত 10 বছর ধরে তাদের চিন্তা ভাবনা, তাদের দিক, তাদের পথনির্দেশ কোথাও গিয়ে মোদির ভাবমূর্তির কাছে ক্ষীণ হয়ে পড়ছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাদের যে ভাবনা চিন্তা সেটা বাস্তবায়িত রূপ পাচ্ছিল না। হয়তোবা রাম মন্দির গঠিত হয়েছে, কিন্তু সেই রাম মন্দিরে আমরা যদি দেখি তাহলে সেই রাম মন্দিরের গড় ফাইজাবাদে, সেখানে কিন্তু বিজেপি মুখ থুবড়ে পড়েছে, সেখানে কিন্তু বিজেপির প্রার্থী হেরে গিয়েছে বিগত লোকসভা নির্বাচনে। তাহলে সব জায়গা থেকেই আরএসএস বুঝতে পারছে যে আগামী দিনে যদি নরেন্দ্র মোদী এই একইভাবে তার ভাবমূর্তিকে কাজে লাগিয়ে চলতে থাকে, তাহলে আরএসএস এর ভাবমূর্তি, আরএসএস এর পথনির্দেশ, আরএসএস এর দিক নির্দেশ, এটাকে বাস্তবায়িত করার জন্য যে রাজনৈতিক মঞ্চ তৈরি করা হয়েছিল, তার কোনো মানে ফলাফল তারা লক্ষ্য করতে পারছে না। সেই জায়গা থেকে একদিকে যেমন এই বিজেপির ভোটে খারাপ ফল করায়, যেমন বলা যেতে পারে যে হাতি দাদায় পড়লে চামচিকেতেও লাথি মারে, একটা প্রবাদ আছে। সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ছোট শরিক দলগুলো তারা বিভিন্ন ডিমান্ড রাখতে শুরু করেছে, দর কষাকষি শুরু করেছে। সেই জায়গাতে আরএসএস মনে করছে এই আবহাওয়াতেই বিজেপিকে কড়াভাবে নিয়ন্ত্রণ করতে হবে এবং সেই জায়গা থেকে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি সিদ্ধান্তের পেছনে আরএসএস এর ছায়া কাজ করতে শুরু করেছে। অবশ্যই আরএসএস এর একটা ছায়া কাজ করছে, সেটা কিন্তু স্পষ্ট। কিন্তু এইভাবে যদি একটা চাপ ক্রমাগত তৈরি হতে থাকে, একদিকে আমরা দেখছি যে বিভিন্ন দুর্নীতি, বিভিন্ন তুমি যেটা বলছিলে শরিকদের একটা চাপ, এই তার মধ্যেই যে এই আরএসএস এর একটা চাপ তৈরি হচ্ছে, এই সমস্ত কিছু মিলিয়ে বিজেপি বা নরেন্দ্র মোদী বলা যেতে পারে যে দলের এক প্রকার ক্যাপ্টেন, অঘোষিত ক্যাপ্টেন, তিনি ঠিক কোন পথে নিয়ে যাবেন, কিভাবে সমস্ত কিছু চাপ সামলাবেন, কি মনে হচ্ছে তোমার আগামী দিনে স্ট্র্যাটেজি কি হবে? অবশ্যই গেরুয়া শিবির কিন্তু এই মুহূর্তে ছোট শরিক দলগুলো চাপের কাছে নথি স্বীকার করতে বাধ্য হচ্ছে। তার কারণ তাদের কাছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নেই, যেটা 2014 সাল 2019 সালে ছিল। এবং যে কারণে আমরা দেখেছি যে শরিক দল কি ভাবলো না ভাবলো তার গুরুত্ব না দিয়ে একক সিদ্ধান্ত, বা বলা যেতে পারে একটা ছোট্ট বলয়ের মধ্যে সিদ্ধান্ত গৃহীত হতো। কেন ছোট্ট বলয় বলছি? হ্যাঁ, অবশ্যই ছোট্ট বলয়। এটা অলিখিত হলেও এটা বাস্তব। যারা রাজনীতি বিশ্লেষক রয়েছেন তারা মনে করছেন বা মনে করেন যে বিগত দুটো সময় ধরে বিজেপির সরকারের বেশিরভাগ সিদ্ধান্ত হয়েছে 3 জনের মধ্যে। কে এই 3 জন? তারা হলেন অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দ্বিতীয় জন স্বরাষ্ট্রমন্ত্রী দেশের অমিত শাহ এবং তৃতীয় ব্যক্তি হলেন বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এই 3 জনের একটা বলয় ছিল। এই 3 জন মিলেই কিন্তু সিদ্ধান্ত
সিদ্ধান্ত গ্রহণ করেছেন বেশিরভাগ ক্ষেত্রে, এবং সেটা চাপিয়ে দেওয়া হয়েছে দলের এবং শরিকদের, এনডিএ শরিক যদি বলে থাকি এনডিএ শরিকদের মধ্যে, এবং তৎকালীন সময়ে এনডিএ শরিকরা সেটাকে মেনে নিতে বাধ্য হয়েছে। কিন্তু এবার কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। সেই জায়গায় দাঁড়িয়ে এবার শরিকদের উপর নির্ভর করেই এই টিডিপি, এই জেডিইউ, এদের উপর নির্ভর করেই কিন্তু সরকার গঠিত হয়েছে, এবং এদের যে কোনো একজন যদি একটু বেঁকে বসে বা সমর্থন প্রত্যাহার করে নেয় তাহলেই কিন্তু এই সরকার টালমাটাল হয়ে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদীও খুব ভালো করে জানে যে এই মুহূর্তে তাকে জোট ধর্ম পালন করেই এই সরকার টিকিয়ে রাখতে হবে এবং আগে নিয়ে যেতে হবে। এবং সেই ক্ষেত্রে আমরা শপথ গ্রহণের দিন তার মুখে যে তার বক্তব্যে, জাতির উদ্দেশ্যে তার বক্তব্যে আমরা বারবার আমরা শব্দটা শুনেছি, যেটা 2014 বা 2019-এ একদম ছিল না বললেই চলে, এবং এনডিএ শব্দটা তার মুখে শোনা যেতই না। সেই জায়গায় দাঁড়িয়ে এখন কিন্তু আর তিনি বিজেপি 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 না করে এখন এনডিএ 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 এই সুরে সুর বাঁধছেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই সেই সুযোগটাও কাজে লাগাতে চাইছে আরএসএস এবং চেপে ধরতে চাইছে তাদের রাজনৈতিক মঞ্চকে, এবং আগামী দিনে এইটার উপর ভিত্তি করেই কিন্তু দেশ বা সরকার চলবে এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। বেশ, অনেক ধন্যবাদ বিধিন তোমাকে। বিধিন সরকার আমাদের চিফ এক্সিকিউটিভ এডিটর, তার সঙ্গে আমরা টেলিফোন লাইনে এতক্ষণ কথা বলছিলাম। নিউজ ভ্যানগার্ডে খবর আপাতত এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাকুক নিউজ ভ্যানগার্ডে।